বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য নিয়ে এটিএন নিউজের আয়োজন মানি ম্যাটার্সে। আর আপনারা জানেন আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান হাবিব মনসুর। আমরা যেটা বিরতিতে যাবার আগে যে প্রশ্নটা আপনার কাছে রেখেছিলাম সেটা হচ্ছে, জাপানি প্রধানমন্ত্রী কিছুদিন আগে বাংলাদেশ ঘুরে গেলেন এবং তিনি যে কথাটা বলছেন যে বাংলাদেশে বিনিয়োগে জাপানি বিনিয়োগকারীদের উৎসাহ প্রদান করার কথাটা, এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। আমি মনে করি এটা খুব একটা, আমি বলবো, উল্লেখযোগ্য এবং একদিক থেকে খুব টাইমলি ইভেন্ট। টাইমলি এই জন্য যে আমি যে কর্মযজ্ঞের কথা আগে বলছিলাম সেটা শুরু করার জন্য কিন্তু এটা একটা উপাদান হতে পারে। এবং যদি আমরা সত্যি সত্যি জাপানি বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে বিপুলভাবে আনতে সক্ষম হই, এটা কিন্তু একটা বিরাট পরিবর্তন আনবে আমাদের জন্য। কিন্তু সমস্যাটা তো সেটাই, সেই যে বিনিয়োগের অবকাঠামো সমস্যাটা ওইখানে। সেখানেও কিন্তু সলিউশন আছে যদি সরকারের ইচ্ছা থাকে, উদ্যম থাকে। আমি বলি সলিউশন কেন, জাপানিরা কিন্তু তারা নিজেরাই করে নিবে। তাদের যে টিমের মধ্যেই কিন্তু লোক আছে যারা ল্যান্ড ডেভেলপমেন্ট করবে, যারা তাদের পাওয়ার, যেটা মানে পাওয়ার সাপ্লাইয়ের জন্য তারা তাদের জেনারেটর মানে তারা ওটা করে নিবে, তারা তাদের রাস্তাঘাট ইন্টারনাল সব করে নিবে, বাইরের রাস্তাটা সরকারকে করে দিতে হবে। সেটাও তারা বলেছে যে বিনিয়োগ আকৃষ্ট করতে যে অবকাঠামোর সমস্যাটা সেটা বলেছে, এবং এগুলো সমাধানে তারা একটা তাগিদও কিন্তু দিয়েছে। এখন সরকারকে যেটা দিতে হবে খুব দ্রুত তাদেরকে জমি দিতে হবে, না হলে তারা এই অবকাঠামো করতে হবে। এখন জাপানি প্রাইম মিনিস্টার এসে প্রায় চলে গেলেন। আমার তো কথা, যদি সরকারের প্রকৃত উদ্যম থাকে তারা 10 দিন 15 দিনের মধ্যেই কেন একটা জমির অফার নিয়ে চলে আসতে, যে দিস ইজ দ্য ল্যান্ড, এই যে 500 একর জায়গা আমি দিচ্ছি, আগামীতে আরো 500 দেবো যদি আপনারা এই 500কে পুরোপুরি ভাবে ভরে ফেলতে পারেন। এই জিনিসটাই হলো আমি বলি যেটা আমরা সবসময় মিস করে যাই। আমরা অনেক কিছুই অনেক সময় শুনি এবং উদ্যম দেখি, তারপরে কেন যেন এটা আস্তে আস্তে টেপার অফ করে যায়, এটা ঠান্ডা হয়ে যায়। আবার তারপরে হয়তো চাইনিজ প্রধানমন্ত্রী আসবে, তখন আমরা চায়নার বিনিয়োগ নিয়ে কথা বলবো, জাপানিটাকে ভুলে যাব। এখন কিন্তু ইন্ডিয়ান বিনিয়োগ নিয়ে কথা হচ্ছে না। মনমোহন সিং ভিজিট 5 বছর হয়ে গেছে, সেটাতে কোনো ফল আসেনি। তো আমাদের বাস্তবায়নের দিকে নজর দিতে হবে, তা না হলে কিন্তু এই ধরনের যে কার্যক্রম যেটাকে আমরা আমাদের দেশের জন্য এত বিপুলভাবে ব্যবহার করতে পারি, সে সুযোগটা হারাবো। আমাদেরকে অনেক উদ্যোগী হতে হবে এবং যেটা বললেন যে যে সমস্যাটা আছে ওটাকেই ধরে নিয়ে চিন্তা করতে হবে, পরবর্তী সমস্যাটা না আসার আগ পর্যন্ত। সমস্যা বলবো না, সুযোগের থেকে সুযোগে যাবো, আগের সুযোগটাকে যদি আমরা মিস করে যাই, পরেরটাকেও ধরতে পারবো না, কারণ আমাদের সেই ক্যাপাসিটি নেই। আমাদের যেটাই আসতেছে সেটাকেই ধরতে হবে, সুযোগটাকেও ধরে রাখতে হবে, সমস্যাটাকে পরেরগুলোকে ধরবো, সেভাবে উদ্যোগী হতে হবে। সম্প্রতি আমরা দেখলাম ব্যাংকের সিএসআর একটা বিতর্কের মুখে, তো এই ব্যাপারে সমাধান কিভাবে হওয়া দরকার বলে আপনি মনে করেন? আমি মনে করি যে সিএসআরটা আমাদের যে কোনো কর্পোরেট সেক্টরের জন্য এটা একটা প্রয়োজনীয় দিক। এটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নাই, দুনিয়া জোড়াই সিএসআর হয়ে আসছে। এটা শুধু ব্যাংকিং খাতে না, এটা অন্যান্য নন ব্যাংক খাতে ইন্ডাস্ট্রিগুলোতে আরো বেশি করা উচিত, কারণ তারা তো আরো বেশি পলিউটিং করে, তারা লেবার ইউজ করে, সে লেবারদের ফ্যামিলিকে একটু সুযোগ সুবিধা দেওয়া, তাদের জন্য মানে চিলড্রেন সেন্টার করে দেওয়া, এই ধরনের দুনিয়া জোড়া হয়ে আসতেছে এবং আমাদের দেশে হওয়া উচিত। সমস্যাটা যেটা হচ্ছে এবং যেটা আমি মনে করি হওয়া উচিত না, সেটা হচ্ছে যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো কেন সিএসআর করবে। আমি এই জন্য বলছি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হচ্ছে সরকারের, এবং সরকার যখন ব্যয় করে তখন তো তারা বাজেটের থ্রুতে ব্যয় করে, এবং সরকার তো রাস্তাঘাট এবং অন্যান্য সবকিছু করছে। সেইখানে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাজেটের বাইরে যে সরকারের অর্থ বা জনগণের সঞ্চয় সেটা দিয়ে কেন তারা সিএসআর অ্যাক্টিভিটি করবে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ব্যক্তিগতের প্রতিষ্ঠানে যদি করে, তারা কিন্তু তাদের ব্যক্তিগত টাকা অর্থাৎ প্রাইভেট মানি দিয়ে তারা এটা করছে, একটা বেসরকারি ভাবে কিছু সামাজিক কার্যক্রম করছে। আর সরকারি ব্যাংক সরকারের টাকা দিয়ে এক ধরনের বাজেটের বাইরে এক্সপেন্ডিচার করবে, সেটা কিন্তু ঠিক নয়। তাদের উচিত হলো তাদের যে লাভ হবে সেটা সরকারকে দিয়ে দেওয়া। এবং এখানে ব্যক্তি স্বার্থের জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা প্রাইম মিনিস্টারের ত্রাণ তহবিলে 10 কোটি টাকা দান করে দিচ্ছে। কার টাকা দিচ্ছে? জনগণের টাকা। তাদের কি অধিকার আছে দেওয়ার, যেখানে তারা নিজেরা লস করতেছে? আমার কথা প্রাথমিক দায়িত্ব হচ্ছে লুক অ্যাট ইউর অর্গানাইজেশন, মেক ইট প্রফিটেবল। প্রফিট নেই আমার, কিন্তু আমি সিএসআর করে 20 কোটি টাকা খরচ করে ফেলবো কেন? এই জবাবটা তো জনগণ চাইতে পারে, আমিও চাইতে পারি। সেটাই। ব্যাংকগুলোতে প্রচুর অলস টাকা পড়ে আছে, কেন হচ্ছে? ব্যাংকের অলস টাকার মূল কারণ কিন্তু আমি একটু আগে যেটা বলেছি সেটার সাথে জড়িত। 1 নম্বর হচ্ছে যে
কিছু সংখ্যক বিনিয়োগকারী যারা অনেক ঋণে জর্জরিত, আর কিছু আর ব্যাংকগুলো একটু কশাস হয়ে গেছে, কারণ তাদের মানে খারাপ ঋণের পরিমাণ বেড়ে যাওয়াতে তারা একটু সিলেক্টিভ হয়েছে, আগের মতো ঢালাও ভাবে লোন দিতে তারা রাজি না। আরেকটা 3 নম্বর যেটা হচ্ছে, যেটা একটা কম্পিটিশন ক্রিয়েট করার জন্যই করেছে বাংলাদেশ ব্যাংক, সেটা হচ্ছে বিদেশ থেকেও অর্থ ঋণ গ্রহণ করার ব্যবস্থাটা করে দিয়েছে। ফলে যারা শক্তিশালী পার্টি, যারা বড় বড় ভালো কর্পোরেশন, স্ট্রং ফাইন্যান্সিয়াল ব্যাকিং আছে, তারা বিদেশ থেকেও ডলারে একটু কম ইন্টারেস্ট রেটে, সেখানে সুবিধাটা হচ্ছে ওই কম ইন্টারেস্ট, তাই তো বিদেশ থেকে নেওয়াটা। দ্যাটস আ লট অফ রিজন। আমি যদি সেটার প্রভাবটা কেমন পড়বে আমাদের ব্যাংকিং খাতে? এটার প্রভাব 2 রকমের পড়বে। একটা হচ্ছে যে এটার প্রভাব হবে যে একটা কম্পিটিশন ক্রিয়েট করবে, ফলে আমি এখানে 14% করব এবং তারা 4%, 5% বা 6% হারে ডলারে নিয়ে আসবে, ডেপ্রিসিয়েশন হলেও বড় জোর এটা 10% পর্যন্ত যাবে, 4% লাভ করছে। 4% কিন্তু ইন্টারেস্ট লাভ করাটা কিন্তু বিরাট একটা লাভ। কাজেই এটা আমাদের ডোমেস্টিক ব্যাংকগুলো একটা কম্পিটিশনে পড়বে এবং তাদেরকে আরো এফিশিয়েন্ট হয়ে তাদের ইন্টারেস্ট রেটকে কমিয়ে আনতে হবে। এটাই প্রাথমিক লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের, এটা করার জন্য, এবং কিছুটা হলেও এটা কাজ করছে। তাহলে আপনি কি বলবেন যে উদ্যোগটা ভালো? 2 নম্বর হচ্ছে, হ্যাঁ অবশ্যই, আচ্ছা, এই মুহূর্তে এটা প্রয়োজন ছিল, আগে বেশ কিছুদিন ধরে এটা প্রয়োজন ছিল। আরেকটা হচ্ছে যে আমি একটা ইন্ডাস্ট্রির মালিক, আমার 100 কোটি টাকা লোন আছে, 14% হিসাবে দিতে হচ্ছে। আমার এখানে 14 কোটি টাকা আমাকে প্রতি বছর ইন্টারেস্টে দিতে হচ্ছে। সেটাকে যদি আমি 6 কোটি টাকাতে নামিয়ে আনতে পারি, এক্সচেঞ্জ রিস্কটা নিয়ে আমার উপরে নিয়ে, তাহলে পরে আমি ওই টাকাটা এনে এই টাকাটা শোধ করে দিয়ে আমি কিন্তু আমার অনেক টাকা সেভ করতে পারি। এটাকে আমি যে বললাম, যারা ঋণগ্রস্ত বা যারা ডাইনামিক ফাইন্যান্সিয়াল ম্যানেজার, তারা কিন্তু এটাকে ইউজ করবে তার ব্যক্তিগত কোম্পানির হিসাবটাকে বা অ্যাসেটটাকে রিব্যালেন্স করার জন্য। তো এটা ওরা করবে, এবং এটা কিন্তু কোম্পানির ফাইন্যান্সিয়াল, যেটাকে বলে আমরা ব্যালেন্স শিটকে স্ট্রেংথেন করবে। ব্যালেন্স শিটকে স্ট্রেংথেন করতে পারলে কোম্পানির স্টক মার্কেটের ভ্যালুটাও বেড়ে যাবে, তাদের প্রফিট বাড়বে। তো সেই দিক থেকে দেখলে পরে এটা কোম্পানির জন্য ভালো, অনেক ভালো, এবং ব্যাংকিং খাতের উপরে বেশ মানে ওইরকম একটা প্রভাব। আমাদের ব্যাংকগুলোকে আরো কম্পিটিটিভ হতে হবে, সোজা কথা। তারা যেভাবে মনোপলিস্টিক বিহেভিয়ার, আমরা ব্যাংকার্স অ্যাসোসিয়েশন করে একসাথে বসে একটা ইন্টারেস্ট রেট ফিক্স করে দিলাম, সেটা আর চলবে না, সেটা শেষ। অবশ্যই, তাহলে এটা একটা ভালো দিক হিসেবে বলতে হবে ব্যাংকিং খাতে। যেটা তো ব্যাংকিং খাতে যে খেলাপি ঋণের দৌরাত্মটা, সেটা হচ্ছে 47,000 কোটি টাকা। কেন ওটা হচ্ছে? এটা খেলাপি ঋণ অনেকভাবেই হয়েছে। এটার জন্য আমি বলবো যে প্রাথমিকভাবে ইনিশিয়ালি যে সহজ ঋণের একটা নীতিমালা বাংলাদেশ ব্যাংক গ্রহণ করেছিল, বাংলাদেশ সরকার গ্রহণ করেছিল, সেটার অনেকাংশে প্রতিফলন। 2010, 11, 12, 13 পর্যন্ত স্টক মার্কেটে বিপুল পরিমাণ টাকা গিয়েছে এবং সেই টাকাটা আটকে গেছে। 2 নম্বর হচ্ছে ওই একই সময়ে ল্যান্ড মার্কেট এবং হাউজিং মার্কেটে প্রচুর টাকা গিয়েছে, সে টাকা অনেকাংশে আটকে গেছে। ফলে যেটা হয়েছে, এই লোনগুলি কিন্তু এখন ব্যাড লোন হিসাবে ব্যাংকের খাতায় উঠে গেছে। এবং এখানে আমাদের মনে রাখতে হবে যে ইজি মানি কিন্তু ইজি ইনভেস্টমেন্ট হয় না। টাকা বাজারে ছাড়লে কিন্তু বিনিয়োগ হয় না, তখনও কিন্তু বিনিয়োগ বাড়ে নাই সেইভাবে, কিন্তু স্পেকুলেশন হয়েছে। কাজেই ওই অতীতের ভুলের একটু খেসারত দিতে হচ্ছে আমাদের আজকে। ব্যাংকগুলোকে সতর্ক হতে হবে। শুধুমাত্র নামেই কোম্পানিকে ঋণ দিলে চলবে না, কারণ নাম সর্বস্ব অনেক কোম্পানি আছে যারা অনেক ঋণ নিয়েছে, শোধ করতে পারে। সরকারি ব্যাংকগুলোকে অবশ্যই তাদের ম্যানেজমেন্টকে চেঞ্জ করে তাদেরকে নিজেদেরকে ইমপ্রুভ করতে হবে। ওই ধরনের গভর্নেন্স স্ট্রাকচার দিয়ে তারা এই ব্যাংক চালানো ঠিক না। সরকার অলরেডি প্রায় 10,000 কোটি টাকা দিয়েছে তাদের পেছনে। এই টাকা তো উঠবে না, এটাকে কমপ্লিটলি তাদের লোন লস কভার করার জন্য দেওয়া হয়েছে। এবার আরো হয়তো 10-15,000, 20,000 কোটি টাকা লাগবে। কেন জনগণ এই টাকা দেবে এই 4টে ব্যাংকে পালার জন্য? কারা এই সুবিধাভোগী, কারা এই টাকা ব্যবহার করেছে, সেটা জবাবদিহিতা কিন্তু এখনো পাওয়া যায়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমাদের সময় শেষ হয়ে গেছে, অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে মানি ম্যাটার্সে, থাকবে অন্য কোনো বিষয় এবং অবশ্যই অন্য কোনো অতিথি। সে পর্যন্ত ভালো থাকুন এবং সবসময় টিনেজের সঙ্গে থাকুন।